স্বাগত সবাইকে। দেখছেন দিনের প্রধান খবর আর এর বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছে আমি জান্নাতুল ফেরদৌসী। আজ আলোচনার জন্য স্টুডিওতে এসেছেন আমাদের সিনিয়র সাংবাদিক মাহমুদা চৌধুরী এবং বিশ্বব্যাংকের সিনিয়র ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সুরায়া জান্নাত। আপনাদের দুজনকে স্বাগত স্টুডিওতে আসার জন্য। এছাড়া আমাদের সাথে যোগ দেবেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। আমরা শুরুতেই দেখে নিচ্ছি যে আমাদের গতকালের যে প্রধান শিরোনামগুলি সেগুলির অংশবিশেষ। জয়পুরহাটের খেতলালে বাসে শিবির কর্মীদের ককটেল হামলায় এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিবিরের 6 কর্মীকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। এদিকে অবরোধের মধ্যে পেট্রোল বোমায় দগ্ধ চট্টগ্রামের ব্যবসায়ী সুভাষ চন্দ্র সোম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। রাজধানীর কাকরাইল ও সূত্রাপুর থেকে বিস্ফোরক দ্রব্য, হাতবোমা এবং গান পাউডার সহ ছাত্রদলের 3 কর্মীকে আটক করেছে র্যাব। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ে জামায়াত শিবিরের প্রশিক্ষণ কেন্দ্র থেকে পেট্রোল বোমা, ককটেল, এলজি, গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। জামাত শিবিরের সশস্ত্র ক্যাডাররা নুনাচড়া পাহাড়ের উপরে তারা প্রশিক্ষণ কেন্দ্র খুলে সেখান থেকে অস্ত্রপাতি সরবরাহ করে অত্র এলাকায় নাশকতা সৃষ্টি করে। আমরা অনেকদিন থেকে তথ্য সংগ্রহ করছিলাম এবং তাদের উপরে নজরদারি করতেছিলাম এবং গতকালকে আমরা 3 জনকে সন্দেহভাজন গ্রেপ্তার করে। মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার আবেদন আজ আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আসছে। তবে কামারুজ্জামানের আইনজীবীরা আবেদন শুনানির জন্য 4 সপ্তাহ সময় চেয়ে আবেদন করেছেন। রিভিউ পিটিশন শুনানির জন্য আগামীকাল আদালতে আসবে। আজকে চেম্বার জজ অর্ডার দিয়েছেন, আগামীকাল থেকে এটা তালিকাভুক্ত হবে। বিস্তারিত শুনানির কোনো অবকাশ নেই। শুধুমাত্র আদালতের যদি কোনো ভুল থাকে শুধু সেটাই আদালতকে দেখিয়ে দেওয়া এবং আদালত প্রয়োজন বোধে সেটা সংশোধন করা। লেখক অভিজিৎ হত্যায় সন্দেহভাজন 10 জনের তালিকা নিয়ে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া আটক শাফিউর রহমান ফারাবীর সিলেটের বাসায় তল্লাশি চালানো হয়েছে। বেশ কিছু নাম বেরিয়ে এসেছে যারা তার অ্যাসোসিয়েটস, তার ফেসবুকে বিভিন্ন সময় সে একটা মন্তব্য করলে, অর্থাৎ এই অভিজিৎ রয় সম্পর্কে কোনো মন্তব্য করার পরপর তারাও খুব অ্যাগ্রেসিভ কমেন্ট, যেগুলো আপত্তিকর কমেন্ট, সেগুলো দিয়েছে। তাদেরও একটা তালিকা আমরা প্রস্তুত করেছি। তো তাদেরকেও গ্রেপ্তারের যে প্রক্রিয়া সেটি এগিয়ে চলেছে। বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সমাজের সর্বস্তরে নারীর অবস্থান দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। রাজনীতি জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য, জনগণকে পুড়িয়ে মারার জন্য না। কিন্তু আজকে সেই অত্যন্ত দুঃখের বিষয় যে এই ধরনের অপকর্ম তিনি করে যাচ্ছেন। এ বিষয়ে আমি বাংলাদেশের সকল নারী সমাজকে আমি আহ্বান করব যে এই ধরনের জঘন্য ঘটনা, হীন কর্মকাণ্ড, মানুষ পুড়িয়ে মারা, এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আজকে সকল নারী সমাজকে সোচ্চার হতে হবে। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ এডিলেইডে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। অন্যদিকে এই ম্যাচে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে ইংল্যান্ড। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখছিলাম আমাদের প্রধান শিরোনামগুলো। আমরা চলে যাচ্ছি অতিথিদের কাছে। প্রথমে মাহমুদ আপা, আপনার কাছে যাই। যে গত 2 মাস ধরে দেশের রাজনৈতিক অবস্থা আপনি জানেন, সহিংসতা, হরতাল, অবরোধ। আজকেও আমরা দেখছিলাম যে খবরে দেখছিলাম যে আমাদের জয়পুরহাটের খেতলালে শিবির কর্মীরা বাসে আগুন দিয়েছে এবং গতকাল থেকে আমরা যেটা দেখছি, গত কিছুদিন থেকে দেখছি, গতকালও দেখেছি যে যারা পেট্রোল বোমা ছুটছে বা যাত্রীবাহী বাসে আগুন দিচ্ছে বা ককটেল ছুটছে তাদেরকে কিন্তু গণপিটুনি দেওয়া হচ্ছে। এবং একই ঘটনা ঘটেছে এখানে এই খেতলালে। দেশের এই অবস্থায় আপনি তো আপনার 36 বছর সাংবাদিকতায় আমরা জানি, এই 3 যুগে এখনকার যে অবস্থা, এটিকে আপনি আসলে কি ব্যাখ্যা করবেন কিভাবে, যে আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি?
আমার সত্যি কথা বলতে কি আমার অনুভূতিটা আমি মনে হয় আমি সেই ৭১-এ যে মুক্তিযুদ্ধ হয়েছিল তখন যেরকম আমার ভিতরটা যেরকম মানে কষ্ট পেতাম, আমরা বাইরে যেতে পারতাম না, ভয় পেতাম, ঘরে ফিরবে কি না ফিরবে এরকম একটা মনের মধ্যে একটা আশঙ্কা থাকতো, সবসময় ভয় থাকতাম এই বোধহয় ধরে নিয়ে গেল আমার ছেলেকে বা আমার ভাইকে বা আমার বাবাকে, এরকম আমাদের মনে হতো। ঠিক এখনো ঠিক সেই একই অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে সেবার আমাদের শত্রু ছিল হয় বিদেশিরা, এখন আমাদের শত্রু যেন আমরাই আমাদের। এইটা আমাকে খুব পীড়িত করছে, এটা আমার কষ্ট লাগছে। দুটো মাস পেরিয়ে গেল, এখনো কোনো ফয়সালা হলো না। আমি বলবো যে আমাদের রাজনীতিটা যেদিকে মোড় নিয়েছে সেটা সত্যিকারে আমাদের সবার জন্যই ক্ষতিকর, শুধু যে বলবো সাধারণ মানুষ না, আমাদের রাষ্ট্রীয়ভাবেও আমাদের রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারপর সর্বক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এখানে একটা ফয়সালায় আসা উচিত। আমার মনে আছে 69-এ যে গণ আন্দোলন হয়েছিল, সেখানে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের মৌলানা ভাসানী, আরও ছিলেন মনি সিংরা ছিলেন, কমিউনিস্টরা ছিলেন, অনেক অনেক। তখন কিন্তু কে কোন দল করে, কোন রাজনীতি, তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো, জালো জালো আগুন জালো, এই যে তার যে স্লোগানগুলো, এখনো আমার সেই এই সব আমার বেশি করে মনে পড়ছে। সেই ঐক্যটা যে ছিল, সেই ঐক্যর কথা মনে পড়ে আমার মনে হয় যে আমরা কেন বাঙালি হয়ে, আমরা যেই ভাষার জন্য যুদ্ধ করেছি, প্রাণ দিয়েছি, ভাষা নিয়ে আমরা একটা রাষ্ট্রকে স্বাধীন করেছি, সেইখানে আমরা কেন আমরা নিজেদের রক্ত খাচ্ছি। আমার কাছে তো এটাই মনে হচ্ছে যে আমরা বাঙালিরা যারা আমরা খুব সফট মাইন্ডেড, খুবই সহৃদয় বলে আমরা বিখ্যাত, তারা আমরা খুব রক্তক্ষেকো হয়ে গেছে, রক্ত পিপাসু হয়ে গেছি, আমাদের ভিতরে মনুষ্যত্ব বোধ নাই। আমি এখন দুই যারাই রাজনীতিতে আছেন, আমি কাউকে বিভাজিত করবো না, আমার কাছে একই রকম মনে হচ্ছে, কাউকে আমার কাছে মনে হচ্ছে না যে এ সাদাই কালো। এখন আমি বলবো দেশের কথা ভাবছেন কেউ, এরকম মনে হচ্ছে না যে কেউ দেশের কথা ভাবছে, কাউকে মনে হচ্ছে। মামুদা, আমরা আপনার কাছে ফিরবো। এত কিছুর মধ্যেও আমাদের জন্য যে সুসংবাদ, যে গতকাল যে আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করলাম, এবং সারাদিন আমরা জানি যে রাজধানীতে কোনো সহিংসতার খবর আমাদের কানে আসেনি, বেশ বিভিন্ন জায়গায় আমরা দেখেছি নানা আয়োজনে দিবসটি উৎসব মুখরভাবে পালিত হয়েছে। আমাদের সাথে যোগ দিয়েছেন, এইমাত্র যোগ দিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে, এবং দুজনকে নারী দিবসের শুভেচ্ছা, যদিও গতকাল শেষ হয়ে গেছে। আমাদের সাথে আছেন সুরাইয়া জান্নাত, উনি হলেন বাংলাদেশের প্রথম নারী চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমরা আপনাদের দুজনের কাছেই আপনাদের গল্প শুনবো, আপনাদের জয়ের গল্প শুনবো, এবং অবশ্যই মাহমুদ আপার কাছে, যিনি অনেক 3 যুগ ধরে সাংবাদিকতা করছেন, তিনজনের কাছে আমরা আসলে আপনাদের অনুপ্রেরণা নেবার জন্য আপনাদের গল্প শুনবো। তবে ছোট্ট একটা বিরতির পর নিচ্ছে 30 সেকেন্ড একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। এলাম দেখছেন বাংলাদেশ এখন। আমরা চলে যাচ্ছি সুরাইয়া জান্নাত আপনার কাছে, প্রথম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং আপনি ওয়ার্ল্ড ব্যাংকের নীতি নির্ধারণে একটি জায়গায় রয়েছেন, অনেকদিন ধরে কাজ করছেন। আমাদের অর্থনৈতিক অর্জনে আমাদের আসলে মেয়েদের ভূমিকাটা এখন বাংলাদেশে কেমন, এবং আপনি ইন্ডিয়া, পাকিস্তান বিভিন্ন জায়গায় কাজ করেছেন, আমরা যদি কম্পেয়ার করি আমরা আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আচ্ছা, আসলে ধন্যবাদ আপনাকে। আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলেন, আমরা তো অনেক এগিয়েছি, আমাদের নেবারিং কান্ট্রি থেকে আমরা অনেক দূর এগিয়েছি। কিন্তু একটা কথা, যেমন বাংলাদেশকে নিয়ে আমরা সবসময় বলে থাকি যে আমরা আমাদের ফুল পোটেনশিয়ালটা কখনো করতে পারিনি, ফর ভেরিয়াস হয়তো অনেকগুলো কারণ এখানে রিজনস আছে। তো তারপরেও আমি বলবো যে আমাদের মহিলারা অনেক ক্ষেত্রে অনেক ভালো করছে, এবং ভালো করার আরও অনেক বেশি সম্ভাবনা আছে। আমার সবসময় মনে হয় আপনার কিছু অর্জন করার জন্য রাষ্ট্র বা সমাজ আপনাকে সব কিছু করে দেবে না। আপনার নিজের চেষ্টা, যদি আপনার একটা টার্গেট থাকে। আর আমি একটু আগে ওনার সাথে এটা শেয়ার করছিলাম যে আপনার সবথেকে বড় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভিতরে আপনি কোথায় যেতে চাচ্ছেন, কোন জায়গাতে গিয়ে আপনি নিজের জন্য কিছু অর্জন করব, সোসাইটিকে আমি কিছু দিব, পরিবারকে কিছু দিব, এসব দিয়ে যদি আপনি সব কিছু ক্লিয়ার থাকেন, আমার মনে হয় কোনো কিছু অর্জন করা তেমন কোনো কঠিন না।
তবে অন্যান্য দেশে যেটা হয় সেখানে হচ্ছে একটু রাষ্ট্রীয় কিছুটা পৃষ্ঠপোষকতা থাকে। এক্স্যাক্টলি কিছুটা থাকে, আর সেটা আমাদের দেশে আমি বলবো আছে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় আরও ভালো করার জন্য, ফুল পোটেনশিয়ালটাকে অ্যাচিভ করার জন্য যথেষ্ট না। আমার কাছে ইন্ডিয়াতে যখন আমি যাই এবং ওনাদের অনেক উইমেন সামিট এবং অনেক উইমেন রিলেটেড যে ইস্যুসগুলো নিয়ে আমি দেখেছি, সেখানে তো একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে যেটা আমরা বলি জেন্ডার বাজেটিং বা জেন্ডার ডিসপ্যারিটি, একটা পলিসি ইস্যুস নিয়ে ওনারা কাজ করেন এবং আমাদের উইমেনদেরকে প্রমোট করার জন্য, এনকারেজ করার জন্য ওনারা যে প্রোগ্রামগুলোকে নিয়ে থাকেন, সেখানে কিন্তু কোনো পলিটিক্যাল কনসিডারেশন থাকে না। সেটা হচ্ছে একটা নেশনকে ফ্লরিশ করার জন্য আমাদের মহিলাদের যে হিডেন ট্যালেন্ট যেটা আছে সেটাকে কিভাবে প্রমোট করতে পারা যাবে, সেদিক দিয়ে আমার মনে হয় আমরা অনেক দূর পিছিয়ে আছি। আমাদের যা অর্জন সব কিছু আমাদের ব্যক্তিগত প্রচেষ্টার অর্জন, আমাদেরকে রাষ্ট্র কোনো কিছু এনে দেয়নি, কিন্তু সেখানে করার অনেক কিছু করার আছে। ব্যাংকিং সেক্টরতে আসলে বাংলাদেশের মেয়েদের কি অবস্থা, এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আপনি যে যে সময় ছিলেন, পেরে এসেছেন যে ওই সময় কোনো মেয়ে আসলে এখানে আসতো না, বা এখনো কি আগ্রহ অনেক কম, এই জায়গাটায় কেন, কি কারণে মেয়েরা আসছে না বা কম আসছে? ধন্যবাদ। আপনার ইয়েতে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর আর একটা হচ্ছে আমার নিজের ওন প্রফেশন। ব্যাংকিং সেক্টরে দেখেন, ব্যাংকিং সেক্টরের মতো এমন একটা ইম্পর্টেন্ট আপনার সেক্টর, যেখানে আপনার একেবারে সর্বোচ্চ পলিসি লেভেল থেকে শুরু করে, যেখানে আমাদের রিয়েল ব্যাংকিং অপারেশনসে আমাদের যেখানে কন্ট্রিবিউট করতে পারা যায়। আপনি দেখেন সেখানে আমাদের বোর্ড অফ ডিরেক্টরসদের বা ম্যানেজমেন্ট পজিশনে আমরা কতজনই বা আছি এবং কতজনকে বা আমরা প্রমোট করছি, যেখানে আমাদের নমিনেশন বা যেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ আমাদের দেওয়ার দরকার, বা গভর্নমেন্ট থেকে বলেন, আমি অবশ্য ন্যাশনালাইজড ব্যাংকগুলোর কথাই বলছি, বা কমার্শিয়াল অন্যান্য জায়গাতেও আছে, সেখানেও আমি বলবো না যে খুব একটা প্রফেশনাল চিন্তা ভাবনা করে আমাদের মহিলাদের যে ট্যালেন্টটা আছে সেটাকে অ্যাট্রাক্ট করা হচ্ছে। জাস্ট আবার একটা ওরকম কনসিডারেশন যে আমাকে কাউকে ওখানে দিতে হবে, আমি একটা দিয়ে দিলাম। সেজন্য আমার মনে হয় ব্যাংকিং সেক্টরে আমাদের মহিলাদের যথেষ্ট পোটেনশিয়াল এবং কন্ট্রিবিউট করার একটা সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা সেখানে পেরে উঠছি না। আর আমার নিজের ওন প্রফেশনটা আসলে একটা খুব চ্যালেঞ্জিং প্রফেশন। এটা একটা যার জন্য যেই আপনার মেন্টাল একটা স্ট্রেংথ, যেরকম একটা ডিটারমিনেশন, কমিটমেন্ট যেটা থাকা দরকার, সেটা অনেকটা অবশ্যই সাহস, সমাজকে এক্স্যাক্টলি সমাজের ভ্রুকুটিকে যেন আমি না, এটা অ্যাকচুয়ালি অনেকগুলো ফ্যাক্টরস এটার সাথে মানে এটার সাথে ইনভলভ আছে। তো এখন অনেক দূর ঠিক হয়ে